সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে সকল হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সেকেন্ড ইয়ার বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্লাসে আমাদের সঙ্গে আছি। আজ তোমাদের চ্যাপ্টার অর্থাৎ সিলেবাসের তৃতীয় চ্যাপ্টার মেজার্স অফ ডিসপারশন এই বিষয়ের উপরে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনা আমার সঙ্গে থেকে মেজার্স অফ ডিসপারশন বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করবে। আমরা স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্স এর প্রথম যে টেকনিক্স বা টুলস আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেখানে বিভিন্ন টুলস এবং টেকনিক্স, বিভিন্ন মেজার্স কিভাবে স্ট্যাটিস্টিক্সের উপাত্তকে তথ্যে পরিণত করতে সহায়তা করে সে বিষয়ে আমরা দেখেছি। এবার আমাদের দ্বিতীয় টুলস এবং টেকনিক্স সেটি হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, যেটাকে বাংলাতে বিস্তার পরিমাপ বলা হয়। মূলত মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে আমরা মানগুলিকে কেন্দ্রে আসার যে প্রবণতা অর্থাৎ কেন্দ্রভূত হওয়ার যে প্রবণতা সেটি লক্ষ্য করেছি এবং সেভাবেই আমরা মান নির্ণয় করেছি এবং উপাত্তকে তথ্যে পরিণত করেছি। ব্যবহারকারীর নিকট আসলে একটি নিবেশনের যতগুলি মান আছে সেই মানগুলির কেন্দ্রে যে মানটি অবস্থান করে সেই মানের কাছাকাছি যে মান রয়েছে সেই মানকে আমরা নির্দেশ বের করার জন্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করেছি। কিন্তু মেজার্স অফ ডিসপারশন সেন্ট্রাল টেন্ডেন্সির ঠিক বিপরীত অবস্থান নির্দেশ করে, অর্থাৎ কোনো নিবেশন বা কোনো স্যাম্পল অথবা কোনো পপুলেশনের অন্তর্ভুক্ত যতগুলি মান রয়েছে সেই মানগুলি একটি মান থেকে আরেকটি মান কতটুকু বিস্তৃত হয়ে আছে বা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কত দূরে বিস্তৃত রয়েছে এই বিষয়টি মেজার্স অফ ডিসপারশন নির্দেশ করে। মেজার্স অফ ডিসপারশনের মাধ্যমে আমরা সেই মানগুলিকে আমরা উল্লেখ করে থাকি। মেজার্স অফ ডিসপারশনের সাহায্যে আমরা সেই মান গুলি বের করার পরে আমরা ওই উপাত্তের অন্তর্ভুক্ত অথবা ওই স্যাম্পলের অন্তর্ভুক্ত উপাত্তগুলি কতটুকু বিস্তৃত তা জানা যায়। অনেক সময় গড়, এভারেজ, মিন দ্বারা একই রকম মিন বা এভারেজ জানা একই হয় কোন নিবেশনের, কিন্তু ডিসপারশনের ক্ষেত্রে অর্থাৎ বিস্তৃতির ক্ষেত্রে আমরা যদি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে খুব জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হবে। যেমন কোন একজন ক্রিকেট খেলোয়াড় পাঁচটি ইনিংসে একটি ইনিংসে 100 রান, একটি ইনিংসে 10 রান, একটি ইনিংসে 5 রান, একটি ইনিংসে 200 রান এবং আরেকটি ইনিংসে 0 রান, তাহলে মোট 5টা ইনিংসে তার মোট রান সংখ্যা হচ্ছে 200, 100, 300, 5 আর 10-এ 315 রান। মোট সে 315 রান করেছে। অ্যাভারেজ 5 দিয়ে যদি 315-কে আমরা ভাগ করি তাহলে তার অ্যাভারেজ বাড়াবে 63। আবার ঠিক অনুরূপভাবে অন্য একজন খেলোয়াড় যে 5টি ইনিংসে কোনোটাতে 50, একটিতে 60, একটিতে 75, একটিতে 40, একটিতে 100 এইরকম স্কোর করার পরে তারও স্কোর দেখা গেল যে সর্বমোট 315 এবং তার অ্যাভারেজও 63। তাহলে কি আমরা বলবো যে দুইজন খেলোয়াড় এর মধ্যে কোন খেলোয়াড়টি বেশি ভালো? অবশ্যই যে খেলোয়াড় 100, 200 বা সেঞ্চুরি করেছে সে খেলোয়াড়কে ভালো বলা যাবে, তবে তার স্কোরের বিস্তৃতি আমরা যদি দেখি তো কোথাও 0 আছে, কখনো 100 আছে, কখনো মানে ইনস্টেবিলিটি তার স্কোর। অথচ আরেকজন খেলোয়াড় তার স্টেবল, অর্থাৎ সে কোনোটাতে 0 নাই আবার কোনোটাতে 200 নাই, তার রান সংখ্যা মোটামুটি একটা পর্যায়ে। কাজেই দুইটা খেলোয়াড়ের মধ্যে একটা পরবর্তী খেলোয়াড়কে আমরা স্টেবল বলতে পারি।
তো সেক্ষেত্রে আমাদের ডিসপারশনের আশ্রয় নিয়ে বা ডিসপারশনের ক্যালকুলেশন দেখে আমাদেরকে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে হবে যে ডিসপারশন বিস্তৃতি কত দূর। তো যাই হোক, আমরা এই ডিসপারশন সম্পর্কে আমাদের আলোচনা আমরা করব। ডিসপারশন কাকে বলে, কিভাবে ডিসপারশন হয় সে বিষয়ে আমরা স্লাইড দেখব এবং সেই স্লাইডের সাথে সাথে তোমাদের সঙ্গে আলোচনা চলতে থাকবে। আমরা আলোচনার মাঝখানে আমরা বিভিন্ন স্লাইড এর সহায়তা নিয়ে আমরা তোমাদেরকে দেখাতে সক্ষম হব। আমরা এখানে ডেফিনেশন অফ মেজার অফ ডিসপারশন যদি দেখি, ইন স্ট্যাটিস্টিক্স ডিসপারশন অলসো কল্ড ভ্যারিয়েবিলিটি, স্ক্যাটার অর স্প্রেড। এই যে দেখো সর্বত্র বলা আছে ভ্যারিয়েবিলিটি, স্ক্যাটার অর স্প্রেড, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা অর্থাৎ বিস্তৃতি বোঝানো হচ্ছে। ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ ডিস্ট্রিবিউশন ইজ স্ট্রেচড অর স্কুইজড, কতটুকু স্ট্রেচ, কতটুকু উপাত্তগুলি কত দূরে ছড়িয়ে আছে বা কত কাছাকাছি অবস্থান করছে, সে বিষয়টি নির্দেশনা করে ডিসপারশনের মাধ্যমে। Common example of measures of statistical dispersion are the variance, standard deviation আর interquartile range। আমরা এগুলির মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল টুলস, এগুলি মেজার অফ ডিসপারশনের অধিভুক্ত বা অধীনস্থ এই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল টুলস, এটার মাধ্যমে আমরা ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ সম্পর্কে আমরা এটার মাধ্যমে আমরা পরিমাপ করতে থাকবো। এখানে একটা এক্সাম্পল দেখো, সেন্টার, আমরা সেন্টার প্রত্যেকটারই সেন্টার তিনটে এখানে নিবেশন রয়েছে। 2000 সালের একটি উপাত্ত রয়েছে এবং 2015 সালের একটি উপাত্ত রয়েছে। দুজনের গড় কিন্তু সমান। এই যে দেখো, এই যে দুজনের গড় কিন্তু 52, 16, 28, 40, 42, 64, 76 এবং 88 এখানে দুটার 2000 সালের ক্লোজ ডিসপারশন। তাহলে 2000 সালকে আমরা বলতে পারি যে ক্লোজ ডিসপারশন, অর্থাৎ এখান থেকে এইটুর ডিস্টেন্স খুব বেশি দূরত্ব নয়, এখান থেকে এটার ডিস্টেন্স খুব বেশি দূরত্ব নয়, কাছাকাছি। অথচ হোয়ারেজ 2015 সালে দেখো ডিস্টেন্স এখান থেকে এটা অনেক দূর, এখান থেকে অনেক দূর, এখান থেকে অনেক দূর, এইভাবে ওয়াইড ডিসপারশন। তাহলে আমরা 2000 সালকে আমরা বলবো ক্লোজ ডিসপারশন আর 2015 সালকে আমরা বলবো ওয়াইড ডিসপারশন। তাহলে বেটার কোয়ালিটি ডেটা আমরা কোনটাকে বলবো, যেটার ক্লোজ ডিসপারশন, অর্থাৎ যেটার ক্লোজ ডিসপারশন হবে যে তথ্যের, সেটাকে আমরা ধরে নিব যে সেই মানগুলি কাছাকাছি রয়েছে এবং সেই মানগুলি বেশি অথেন্টিক। ওয়াই মেজার অফ ডিসপারশন, কেন আমরা মেজার অফ ডিসপারশন এর ব্যবহার করব বা কেন মেজার অফ ডিসপারশনের সাহায্যে স্ট্যাটিস্টিক্যাল তথ্য তৈরি করব। সার্ভ এজ এ বেসিস ফর দ্য কন্ট্রোল অফ দ্য ভ্যারিয়েবিলিটি, তার মানে এটা ভ্যারিয়েবিলিটি কতটুকু, বৈচিত্র্যতা কতটুকু, সেটাকে নিরূপণ করার জন্য এটাকে আমরা মেজার অফ ডিসপারশন ব্যবহার করব। 2 নম্বরে, টু কম্পেয়ার দ্য ভ্যারিয়েবিলিটি অফ 2 or more সিরিজ, দুইটা সিরিজ অথবা 2 বা ততোধিক সিরিজের ভ্যারিয়েবিলিটি, বৈচিত্র্যতা কতটুকু রয়েছে সেটা তুলনা করার জন্য আমরা মেজার অফ ডিসপারশনের সাহায্য বা সহযোগিতা আমরা নিব। রিলায়েবল, এটা রিলায়েবিলিটির দিক থেকে ডিটারমাইন দ্য রিলায়েবিলিটি অফ অ্যান অ্যাভারেজ, আমাদের অ্যাভারেজের বিশ্বাসযোগ্যতা কতটুকু, রিলায়েবল কতটুকু, অ্যাভারেজ রিলায়েবিলিটি কতটুকু, সেটা আমরা মেজার অফ ডিসপারশনের মধ্যে। কারণ গড়, ওই যে আমি বললাম যে দুজন ক্রিকেট খেলোয়াড়ের গড় হয়তো সমান, কিন্তু কোন গড়টি বেশি রিলায়েবল সেটি নিরূপণ করার জন্য মেজার অফ ডিসপারশনের সহযোগিতা নেব। ফ্যাসিলিটেট দ্য ইউজ অফ আদার স্ট্যাটিস্টিক্যাল মেজার্স, এবং অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল মেজার এর ব্যবহারের যে সুবিধা সেটা আমরা ডিসপারশনের মাধ্যমে আমরা জানতে পারবো। এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল মেজার অফ ডিসপারশন, একটি আদর্শ মেজার অফ ডিসপারশনের বৈশিষ্ট্য কি হতে পারে বা কিভাবে মেজার অফ ডিসপারশনকে আদর্শ বলা যাবে, সেটাকে আমরা একটু দেখি স্ক্রিনে, তোমরা খেয়াল করো। ইট শুড বি রিজিডলি ডিফাইন্ড, এটা খুব রিজিডলি ডিফাইন্ড করা উচিত বা করতে হবে। ইট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্যালকুলেট, এটা সহজে বোধগম্য হতে হবে এবং সহজে ক্যালকুলেশন করা যাবে। খুব জটিল কিছু যদি হয় তাহলে আবার ডিসপারশনের যে উদ্দেশ্য সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।
মাস্ট বি বেসড অন অল অবজারভেশনস অফ দ্য ডেটা, এবং এটা সকল ডেটার মধ্যে প্রত্যেকটি ডেটা বা প্রত্যেকটি আমরা প্রত্যেকটি অবজারভেশনসকে নিয়েই আমরা যেন এটা ক্যালকুলেশন করা হয় সে বিষয়টা আমাদের নজরে রাখতে হবে, এবং সেক্ষেত্রে আমরা সেটাকে আইডিয়াল মেজার অফ ডিসপারশন বলে থাকবো। এরপরেও আরো আছে, মাস্ট বি ইজিলি সাবজেক্টেড টু ফার্দার ম্যাথমেটিক্যাল অপারেশনস, এটা যেন পরবর্তীকালে ম্যাথমেটিক্যাল অপারেশনে এটা খুব ইজিলি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। ইট শুড নট বি আনডিউলি এফেক্টেড বাই দ্য এক্সট্রিম ভ্যালুজ, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যেন এটার ডিসপারশনের মানে যেন কোনো প্রভাব ফেলতে না পারে, সে বিষয়টা আমাদের নজরে নিতে হবে। মাস্ট বি লিস্ট এফেক্টেড বাই দ্য স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশন, আর স্যাম্পলিং যে ফ্ল্যাকচুয়েশন সেটা যেন খুব কম প্রভাব বিস্তার করে। আমরা জানি যে অনেক সময় পপুলেশন নিয়ে কাজ করা সম্ভব হয় না, অর্থাৎ বড় আকৃতির উপাত্ত, অনেক অনেক বড় আকৃতির উপাত্ত নিয়ে যখন কাজ করা সময়সাধ্য ব্যয়সাধ্য হয়ে পড়ে, তখন আমরা স্যাম্পলিং এর সাহায্য নিয়ে থাকি, অর্থাৎ সেখান থেকে ছোট উপাত্তর করে থাকি এবং সেটার ভিত্তিতেই আমরা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করে থাকি। মেজার অফ ডিসপারশনও সেভাবে আমরা বের করে থাকি। সে ফর এক্সাম্পল যে সারা বাংলাদেশের স্টুডেন্ট আছে কয়েক লক্ষ, আমরা স্টুডেন্টের উপরে যদি মেজার অফ ডিসপারশনের কোনো ক্যালকুলেশন নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সকল স্টুডেন্টকে নিয়ে কাজ করা খুব কষ্টসাধ্য, শ্রমসাধ্য, ব্যয়সাধ্য এবং সময়সাধ্য। সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ছোট করে নিতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে স্যাম্পলের সাহায্য নিতে হবে, বেছে বেছে কিছু স্টুডেন্টকে নিয়ে আমাদেরকে তাদের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করে তারপরে তাদের ডিসপারশন বের করে আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। তো সেক্ষেত্রে যেন আমাদের স্যাম্পলিং এর কোনো ফ্ল্যাকচুয়েশন না হয় সে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এবার টাইপস দেখি, টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন, কয় ধরনের মেজার্স অফ ডিসপারশন আছে তার প্রকারভেদ আমরা যদি দেখে নিই। মেজার্স অফ ডিসপারশন আসলে অ্যালজেব্রিক মেজার্স আর গ্রাফিক্যাল মেজার্স। অ্যালজেব্রিক মেজার্স আবার দুই ধরনের, সেটা অ্যাবসলিউট মেজার্স আর রিলেটিভ মেজার্স। আসলে গ্রাফিক্যাল মেজার্স এর মাধ্যমে ডিসপারশন প্রকাশ করা হয়, তবে সেক্ষেত্রে খুব কম। আমাদের মূলত আলোচনা অ্যালজেব্রিক মেজার্স অর্থাৎ গাণিতিক পরিমাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেই জন্য তোমরা এই বিষয় দুটি খেয়াল করো। গাণিতিক পরিমাপ হচ্ছে দুই রকম, একটা অ্যাবসলিউট মেজার্স, একটা রিলেটিভ মেজার্স। অ্যাবসলিউট মেজার্স আবার চার রকম, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ডেভিয়েশন। আবার রিলেটিভ মেজার্সও সেম, চার রকম, কোফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। আমরা সবগুলোর সঙ্গে কোফিসিয়েন্ট শব্দটা লাগাবো, অর্থাৎ ব্যবধানাঙ্ক, ব্যবধান এবং ব্যবধানাঙ্ক, এই বিষয়টা অঙ্ক এর সঙ্গে যুক্ত করা হবে, অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করা হয়। আমরা যখন কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাবো তখন তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আপাতত তোমাদের কাছে বিষয়টি এইরকম তোমাদের কাছে রাখো যে আসলে মেজার অফ ডিসপারশন দুই রকম, একটি অ্যাবসলিউট মেজার্স আর রিলেটিভ মেজার্স। অ্যাবসলিউট মেজার্স এর মধ্যে চার ধরনের মেজার্স রয়েছে, সেটি রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশন। আমি আজকের এই ক্লাসে অ্যাবসলিউট মেজার্স এর এই চারটি মেজার্স নিয়ে মূলত আলোচনা করব এবং কিভাবে এগুলি ক্যালকুলেশন করতে হয় সেগুলি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর পরবর্তী রিলেটিভ মেজার্স গুলি আমাদের পরবর্তী ক্লাসে, আমাদের পরবর্তী আরেকটা ক্লাস তোমাদের এই ডিসকাশনের পরে আমি নিব, সেক্ষেত্রে এই রিলেটিভ মেজার্স এর আলোচনাটা সেখানে কনফাইন্ড থাকবে। ক্লাসিফিকেশন অফ মেজার্স অফ ডিসপারশন ইন স্ট্যাটিস্টিক্স, এটা মেজার্স অফ ডিসপারশন অ্যালজেব্রিক, গ্রাফিক্যাল, একই কথা আবার এই বিষয়টা আবার এখানে উপস্থাপন করা হয়েছে, যদিও গ্রাফিক্যাল আলোচনা আমাদের এখানে খুব একটা হবে না, শুধুমাত্র তোমরা স্মরণ রাখো অ্যালজেব্রিক আলোচনা অর্থাৎ গাণিতিক আলোচনা, অ্যাবসলিউট এবং রিলেটিভ। অ্যালজেব্রিক মেজার্স অফ ডিসপারশন, mathematical way to calculate the measure of dispersion. Example হচ্ছে calculation of standard deviation or coefficient of variance by using numbers and formula. এটা নাম্বার এবং ফর্মুলা দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন এগুলি বের করব, এই জিনিসটা এখানে বলা আছে। ক্যারেক্টারিস্টিক অফ অ্যালজেব্রিক মেজার্স অফ ডিসপারশন, এটার বৈশিষ্ট্যগুলো যদি আমরা খেয়াল করি, এটা একটু তোমাদের স্মরণে রাখো, খেয়ালে রাখো। এটা ম্যাথমেটিক্যাল ওয়ে, এটা গাণিতিক পদ্ধতিতে এটা বের করতে হবে। অ্যালজেব্রিক ভেরিয়েবলস আর ইউজ, অ্যালজেব্রাতে যে সমস্ত ভেরিয়েবলস গুলো নোটেশন ভেরিয়েবল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকেই আমরা এখানে ব্যবহার করব। নিউমেরিক্যাল ফিগারস আর ইউজ হিয়ার, শুধুমাত্র সংখ্যা নিয়ে এখানে
ক্যালকুলেশন হবে, ফর্মুলা অ্যান্ড ইকুয়েশনস আর ইউজড, এবং অবশ্যই যে সমস্ত ফর্মুলা আমাদের স্ট্যাটিস্টিশিয়ান বা ম্যাথমেটিশিয়ানরা যে সমস্ত ফর্মুলা উদ্ভাবন করেছে এটা বের করার ক্ষেত্রে বা ফাইন্ড আউট করার ক্ষেত্রে, ক্যালকুলেশন করার ক্ষেত্রে সেগুলিকে আমরা ব্যবহার করব। এগুলোই আমরা বৈশিষ্ট্য হিসাবে দেখতে পাই। গ্রাফিক্যাল মেজার্সের খুব একটা ওয়েজ নাই, এটা আমরা ডিসপারশন ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস ফিগার্স দিয়ে গ্রাফের মাধ্যমে এটা উপস্থাপন করা হবে, চিত্র পিক্টোগ্রাম ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে এটা আমাদের আলোচনার খুব একটা প্রয়োজনীয়তা নাই। ক্যারেক্টারিস্টিক অফ গ্রাফিক্যাল মেজার অফ ডিসপারশন দরকার নাই। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আমরা প্রথমে আসি। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন gives an idea about the amount of dispersion is spread in a set of observations. যে অবজারভেশন গুলো হয় সেগুলোর কতটুকু আছে সেটাকে দিস কোয়ান্টিটিজ মেজার্স দ্য ডিসপারশন ইন দ্য সেম ইউনিট as the units of original data. Absolute measures cannot be used to compare the variation of two or more series data set. দুই আর একাধিক সিরিজের মধ্যে এটা তুলনা করা হয় না। তুলনা করার ক্ষেত্রে আমাদেরকে ওই রিলেটিভ মেজার ব্যবহার করে থাকি। অ্যাবসলিউট মেজার শুধুমাত্র আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা সিরিজের বের করা হয় এবং ডেটা সিরিজের মধ্যে যে মানগুলি রয়েছে সেই মানগুলি বা যে উপাত্তগুলি রয়েছে বা সংখ্যাগুলি রয়েছে তার মধ্যেই ভ্যারিয়েশন কতটুকু অথবা তার বিস্তৃতি কতটুকু সেটাকে চিহ্নিত করা হয় বা বের করা হয়। আমরা অ্যালজেব্রিক মেজার্স অফ ডিসপারশনের ক্লাসিফিকেশন, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের মধ্যে আমরা আছি। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন gives an idea about the amount of dispersion spread set, এটা কথাটা আগে হয়েছে, তারপরে এটা আমি আর বলি। রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন আলোচনা যেহেতু একটু পরে করব, তারপরে এখানে দিস মেজার্স কেন এটাকে করা হয়। রিলেটিভ মেজার্স হচ্ছে এটা অ্যাবসলিউট মেজার্সের মেজার্স গুলিকে আরেকটি তুলনা করার জন্য, অর্থাৎ আরেকটি ডেটা সিরিজ আরেকটি উপাত্তের সিরিজের সঙ্গে তুলনা করার জন্য এটা সাধারণত ব্যবহার করা হয়। দুইটা চলক ভেরিয়েবল এর ক্ষেত্রে এটা তুলনা করা, রিলেশনশিপ যখন রিলেটিভ থাকে তখন সেটাকে আমরা ব্যবহার করে থাকি। আর ডিসপারশন এবার আমরা দেখি অ্যাবসলিউট মেজার আর হচ্ছে রিলেটিভ মেজার। আমরা absolute measure এবং relative measure. Absolute it has the variable unit, it has a number of unit, it is not expressed in terms of percentage, it is expressed in terms of percentage আর কি। আমরা স্ক্রিনে আমাদের it has no unit, it is not expressed in terms of percentage, it is expressed in terms of percentage. Absolute measure in no use of ratio, the measures cannot be used to compare the variations of two or more series. Absolute measures of dispersion সেক্ষেত্রে আমরা রেঞ্জ, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই চারটি দিয়ে আমরা করব। সর্বপ্রথম আমরা রেঞ্জ আমরা দেখব। রেঞ্জের ক্ষেত্রে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম অবজারভেশন ইন দ্য ডেটা সেট। ডেটা সেটের মাধ্যমে আমরা রেঞ্জগুলি করে থাকবো। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেঞ্জে আমাদের রেঞ্জ বের করার ক্ষেত্রে 5, 10, 15, 20, 7, 9, 12, 17, 13, 6, 10, 11, 17 এবং 16 সেক্ষেত্রে আমাদের রেঞ্জ রয়েছে। এখানে হাই পয়েন্ট হচ্ছে আমাদের 20 এবং লো পয়েন্ট হচ্ছে 15। সেক্ষেত্রে আমরা হাই পয়েন্ট আর লো পয়েন্টের ডিফারেন্স 15। সেক্ষেত্রে আমরা রেঞ্জ আমরা বলবো যে আমাদের রেঞ্জ হয়েছে 15। এবার আমরা আসি আমাদের নেক্সট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ রেঞ্জ। সেক্ষেত্রে আমরা
মেরিটস এর ক্ষেত্রে সিম্পল অ্যান্ড ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, gives quick answer, gives a rough answer and not based on all observations, change from one sample to next in population, cannot be calculated in open-ended distribution, affected by sampling fluctuation. এক্ষেত্রে আমরা রেঞ্জ আমরা বের করে থাকি। মেরিটস অফ রেঞ্জ, মেরিটস হচ্ছে তাহলে সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, gives a quick answer, gives a rough answer and is not based on all observation, change from one sample to the next in population, cannot be calculated in open-ended distribution, affected by sampling fluctuations. এবার আসি আমরা মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের ক্ষেত্রে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই যে আসলে মিন ডেভিয়েশন হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন আমাদের যেটা হয়ে থাকে সেক্ষেত্রে মিন ডেভিয়েশন কে আমরা বাংলাতে বলে থাকি গড় ব্যবধান, অর্থাৎ গড় থেকে, এটা গাণিতিক গড় থেকে হতে পারে, এটা মোড থেকে হতে পারে, অথবা মিডিয়ান। তো সাধারণত মিডিয়ান নেওয়া হয়, এটা মিডিয়ান অথবা গাণিতিক গড় থেকে সংখ্যামানের যে বিচ্যুতি সেটাকে অ্যাবসলিউট মেজার, অর্থাৎ কোনো মাইনাস বা প্লাস ফিগার নেওয়া যাবে না। অ্যাবসলিউট মেজার নেওয়ার পরে আমাদেরকে আমাদের কে যেটা নিতে হবে সেটাই আমাদেরকে অর্থাৎ কোনো চিহ্ন বর্জিত মাইনাস বা প্লাস এই মান নেওয়া যাবে না। এই সংখ্যাগুলি নেওয়ার পরে সেটার সঙ্গে গাণিতিক যদি গণসংখ্যা থাকে তাহলে গণসংখ্যা দ্বারা গুণ করে সেই গুণফলকে যোগ করে নাম্বার অফ গণসংখ্যা অর্থাৎ নাম্বার অফ গণসংখ্যা দ্বারা ভাগ করে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারি আর কি। আমরা আবার একটু স্ক্রিনে আমরা দেখি, স্ক্রিনে আমরা আবার আমরা মিন ডেভিয়েশন, তোমরা দেখো মিন ডেভিয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখানে the average of the absolute values of deviation from mean or mode is called mean deviation. সেক্ষেত্রে আমরা the average of the absolute value of deviation from the mean, median or mode is called mean deviation. অর্থাৎ ফর্মুলাটা দেখো এখানে সিগমা দিয়ে দেখানো হয়েছে সামেশন অফ f x minus x বার। এটা এই যে এই মান, এই যে দুই পাশে যে দুটো দাগ দেখানো হয়েছে এটাকে অ্যাবসলিউট মেজার বলা হয়, অর্থাৎ কোনো চিহ্ন বর্জিত। এটা যদি 5 মনে করো x এর মান 5 এবং x বারের মান 6 হয়, তাহলে আসলে 5 থেকে 6 বাদ দিলে -1 হয়, কিন্তু -1 নেওয়া যাবে না, এটাকে 1 নিতে হবে, অর্থাৎ পার্থক্য বোঝানো হচ্ছে, এবং নাম্বার অফ n দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের x থেকে x বার অর্থাৎ x বারের মাধ্যমে এটা বের করা যায়, মিডিয়ান আর মোড দ্বারাও করা যায়। যে দেখো উপরে লেখা আছে মিন, মিডিয়ান অথবা মোড, এটা দুটো দ্বারাই করা যায়। এখানে যদি আমরা মিন নিই তাহলে x বার, মিডিয়ান নিলে এমই, মোড নিলে এমও, এইভাবে চিহ্নিত করতে পারি, অর্থাৎ সেটাকে n দ্বারা ভাগ করতে হবে। মেরিটস অফ মিন ডেভিয়েশন, মেরিটস আমরা দেখতে পাই সিম্পলিফাইড ক্যালকুলেশন ক্যান বি ক্যালকুলেটেড বাই মিন, মিডিয়ান এন্ড মোড, ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম মেজার্স, ইউজড টু মেক হেলদি কম্পারিশনস, এগুলোকে আমরা মেরিটস বলতে পারি। ডিমেরিটস এর ক্ষেত্রে আমরা বলতে পারি এর অসুবিধা হচ্ছে ম্যাথমেটিক্যালি ইললজিক্যাল টু অ্যাজিউম অল নেগেটিভস অ্যাজ পজিটিভ। এই যে বলছে নেগেটিভ কেও আমরা পজিটিভ ধরে নিই, এটা ম্যাথমেটিক্যালি ইললজিক্যাল হয়, সেই জন্য আমাদের এটা একটু ডিমেরিটস হিসেবে পড়ে। নো রিলায়েবল, এটাকে রিলায়েবল অতটা নয়, নট সুইটেবল ফর কম্পেয়ারিং সিরিজ, এবং এটা যখন সিরিজকে তুলনা করা হয় তখন সেটাকে কম্পেয়ার করা যায় না। এই হলো মিন ডেভিয়েশন। এবার আসি আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে। কোয়ার্টাইল, the half distance between 75th percentile that is third quartile and 25th percentile that is first quartile is quartile deviation or interquartile deviation, অর্থাৎ থার্ড কোয়ার্টাইল QD সমান থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2। আসলে সম্পূর্ণ ডিভিয়েশনকে আমরা সাজিয়ে নেওয়ার পরে এটাকে আবার অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে আমাদের প্রথম কোয়ার্টার অর্থাৎ থার্ড কোয়ার্টার অর্থাৎ তৃতীয় অংশে 75% মানে যে সমস্ত মানটা থাকে, আমরা জানি মিডিলে থাকে 50th পার্সেন্টেজ অর্থাৎ সেকেন্ড কোয়ার্টাইল, অর্থাৎ
এটা 25 25 25, তাহলে এটা ফোর্থ কোয়ার্টাইল, আর এখানে হচ্ছে 25। এইটা মাইনাস করার পরে যেটা থাকবে সেটাকেই আমরা 2 দিয়ে ভাগ করলে পারি কিউডি বাইরে হয়ে যাবে। মেরিটস অফ কোয়ার্টাইল ডেভিয়েশন হ্যাজ বেটার রেজাল্ট দেন রেঞ্জ মোড। রেঞ্জের থেকে এটা বেটার রেজাল্ট পাওয়া যায়, রেঞ্জটা একদম সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানে আসে, আর ইজ নট এফেক্টেড বাই দ্য এক্সট্রিম আইটেমস, এবং এক্সট্রিম আইটেম দ্বারা এটা এফেক্টেড হয় না। ডিমেরিটস অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, ডিমেরিটস অফ কোয়ার্টাইল ডেভিয়েশনের ডিমেরিটস যদি আমরা দেখি, তাহলে ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য সেন্ট্রাল আইটেমস। সেন্ট্রাল আইটেমস এর পরে ডিপেন্ডেন্ট থাকে। All the items of the frequency distribution are not given equal importance in finding the value of Q and Q1 এবং Q3 এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, তার বাইরের মানগুলিকে এটা বিবেচনা করা হয় না। এটার একটা ডিমেরিটস। রেঞ্জের ডিমেরিটস যেমন প্রথম মানটি এবং সর্বোচ্চ মানটির মধ্যে থাকে, এটা কিছুটা কমানো হয়েছে, অর্থাৎ থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইল, অর্থাৎ এটা 25% ওদিকে ফার্স্ট কোয়ার্টাইল থেকে 25% বাদ দেওয়া হয়, লাস্ট থেকে 25%, বিকজ ইট ডাজ নট, এই জন্য কিন্তু রেঞ্জের থেকে বেটার, তবে অ্যাবসলিউট বেটার এটাকে আমরা বলতে পারি না, সেই জন্য এটাকে আমরা ডিমেরিট হিসেবে কনসিডার টু বি ইনঅ্যাকুরেট, এই জন্য এটাকে ইনঅ্যাকুরেট হিসেবে করে থাকি। এবার আমরা আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা আইডিয়াল ভেরিয়েশন বলতে পারি, এটাকে আমরা আইডিয়াল ডেভিয়েশন বলে থাকি। এটা তোমরা দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য স্কয়ার রুট অফ অ্যাভারেজ অফ স্কয়ার ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন। অ্যাকচুয়াল মিন থেকে এটাকে বের করা হয় এবং এটা স্কয়ার রুটের মাধ্যমে বের করা হয়। ইট ইজ কল্ড রুট মিন স্কয়ার ডেভিয়েশন। দেখো x মাইনাস এক্স বার, এটাকে হোল স্কয়ার করে সামেশন করে তারপরে n দিয়ে ভাগ করে আবার রুট ওভার করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এটা আমাদের গণসংখ্যা নাই এরকম সিরিজের জন্য, যদি গণসংখ্যা থাকে তাহলে আমাদেরকে এখানে এখানে এফ লাগানো হবে। এটা পরবর্তীতে ফর্মুলাতে তোমাদেরকে হয়তো দেখানো হবে। এখানে তোমরা দেখো মেরিটস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেরিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ইট টেকস ইনটু অ্যাকাউন্ট অল দ্য আইটেমস অ্যান্ড দ্য ক্যাপেবল অফ ফিউচার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। It is possible to calculate standard deviation for 2 or more series. This series is most suitable for making comparison among 2 or more series about variability. তাহলে মেরিটস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইট টেকস ইনটু অ্যাকাউন্ট অল দ্য আইটেমস অ্যান্ড ক্যাপেবল অফ ফিউচার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এটা মেরিটস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ইট ইজ পসিবল টু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর 2 or more সিরিজ, দুইটা সিরিজেরও এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা সম্ভব হয়। This measure is most suitable for making comparisons among 2 or more series about variability, এবং ভ্যারিয়েবিলিটি যখন হয় তখন এটা কম্পারিশন করতে সুবিধা হয়, এই জন্য এটাকে আইডিয়াল মেজার্স বলা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মেজার্স অফ ডিসপারশনের সবচেয়ে আদর্শ পরিমাপ বলা হয়। এটার মাধ্যমে আমরা কোনো ডিমেরিটস আমাদের নাই, অথবা যতটুকু আছে সেটুকু খুব নেগলিজেবল, তারপরেও আমরা ডিমেরিটসটা যদি দেখি তাহলে এখানে বুঝতে পারবো এরও কিছু ডিমেরিট, কারণ প্রত্যেকটা ভালো জিনিসেরই ডিমেরিটস থাকে। তারপরে এটারও আছে, ইট ইজ ডিফিকাল্ট টু কম্পিউট, এটা একটু গাণিতিক্যালি বা ম্যাথমেটিক্যালি একটু ক্যালকুলেট করার জন্য কিছু ক্যালকুলেশন করতে হয়। ইট অ্যাসাইনস মোর ওয়েটস to extreme items and less weights to items that are nearer to mean. It assigns more weights to extreme items and less weights to items that are nearer to mean. এটা মিনের কাছাকাছি এক্সট্রিম আইটেমস নিয়েই করা হয়। তারপরেও এই বিষয়টি একটু তোমাদের অসুবিধা, এই জিনিসটাকে আমরা ডিমেরিটস হিসেবে চিহ্নিত করে থাকি। তারপরেও এই এখন পর্যন্ত যতগুলি পরিমাপ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রয়েছে তার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকেই আমরা সবচেয়ে আইডিয়াল বলে থাকি। তাহলে আমাদের মেজার্স অফ ডিসপারশনে আমি যে সমস্ত পরিমাপগুলো রয়েছে সে সমস্ত পরিমাপের পরে আলোচনা তোমাদেরকে করলাম, ফর্মুলা ফ্যাক্টস দেখানো হলো। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে কিছুটা ক্যালকুলেশন তোমাদেরকে আমি দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের রিলেটিভ মেজার্স গুলো রয়েছে, অর্থাৎ কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোফিসিয়েন্ট অফ রেঞ্জ ভ্যারিয়েন্স এবং কোফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশনস রয়েছে, সেগুলিকে আমরা আলোচনা করব। আমরা তাহলে এখান থেকে প্রথমেই বলতে পারি যে আমাদের মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে আমাদের মোটামুটি তাহলে ভাগ আমরা জানি যে ম্যাথমেটিক্যাল আর গ্রাফিক্যাল।
তবে আবার আমি বলছি যে গ্রাফিক্যাল এর ইউজ আমাদের খুব একটা বেশি নয়, আমাদের ম্যাথমেটিক্যাল এর ইউজই বেশি। সেই জন্য আমরা ম্যাথমেটিক্যাল বিষয়ের উপরে আলোচনা করছি। ম্যাথমেটিক্যাল আবার দুই রকম, সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে দুই রকম রয়েছে, সেটা অ্যাবসলিউট আর রিলেটিভ। আমরা অ্যাবসলিউট গুলো নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা দেখলাম রেঞ্জ, 1 নম্বর রেঞ্জ, 2 নম্বর মিন ডেভিয়েশন, 3 নম্বর কোয়ার্টাইল ডেভিয়েশন, 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার আমি বলি যে রেঞ্জ নেওয়া হবে যে উপাত্তগুলির মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে আমাদেরকে রেঞ্জটা নেওয়া হবে, এবং সেটার ডিফারেন্সটাই আমাদের রেঞ্জ। কোন নিবেশনের সর্বোচ্চ মান 100 এবং সর্বনিম্ন মান যদি 2 হয়, তাহলে 100 থেকে 2 মাইনাস করলে পারে আমাদের 98 থাকে। সেই 98 হলো আমাদের রেঞ্জ, সেই 98 হচ্ছে আমাদের রেঞ্জ। আবার এই ক্ষেত্রে যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে ফ্রিকোয়েন্সির রেঞ্জটা হচ্ছে আমাদের, অর্থাৎ ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি, সেখান থেকে আমাদেরকে রেঞ্জ বের করে নিতে হবে। মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাবসলিউট মেজার, অর্থাৎ কোনো সংখ্যা, কোনো উপাত্ত থেকে তার গড় মানের বিচ্যুতি, অর্থাৎ গড় আবার যে কোনো গড় হতে পারে, অ্যাভারেজ অর্থাৎ অ্যারিথমেটিক মিন, মিডিয়ান অথবা মোড, যে কোনো গড়ই হতে পারে। অর্থাৎ এক্স থেকে উপাত্ত থেকে, সেই সিরিজ থেকে তার গড় মানের বিচ্যুতি, মানে গড় মানের বিচ্যুতি, সেটা কোনো চিহ্ন বর্জিত, আর চিহ্ন বর্জিত, সেগুলির যোগফলকে আমরা নাম্বার অফ উপাত্ত অর্থাৎ নাম্বার অফ ডেটার সংখ্যা দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে মিন ডেভিয়েশন পাওয়া যাবে। ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের মিন ডেভিয়েশন বের করার জন্য যে চিহ্ন ব্যবহার, যে ফর্মুলা ব্যবহার করা, সেক্ষেত্রে শুধুমাত্র এফ, ফ্রিকোয়েন্সিটি তার সঙ্গে গুণ হবে, সেটা ফর্মুলাতে আমরা দেখিয়েছি, ফ্রিকোয়েন্সিটি তার সঙ্গে গুণ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে আমরা মিন ডেভিয়েশন বের করব। কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার ক্ষেত্রে আমরা আমাদের যে কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল, অর্থাৎ সংখ্যাগুলিকে, উপাত্তগুলিকে মানের ক্রম অনুসারে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়ার পরে, অ্যাসেন্ডিং অর্ডার যদি ক্লাস ইন্টারভেল থাকে সেটা তো সাজানোই থাকে, 10 থেকে 15, 10, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 40, এটা সাজানোই থাকবে। আর যদি আমাদের আনগ্রুপ ডেটা থাকে, তাহলে সেগুলোকে ওই মিডিয়ান যেমন ভাবে আমরা বের করে নিয়েছিলাম, সেভাবে আমরা অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে প্রথম কোয়ার্টাইল, অর্থাৎ প্রথম 25%, 4 ভাগের 1 ভাগ, এন কে 4 দিয়ে ভাগ করার পরে যেটি থাকবে সেটা 4 ভাগের 1 ভাগ, এবং পরবর্তীতে 4 ভাগের 3 ভাগ, এটি বের করে নেওয়ার পরে দুটার পার্থক্য নিয়ে 2 দিয়ে ভাগ করলে পারে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বের হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে আমরা দেখেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের স্কোয়ার রুট, অর্থাৎ এক্স থেকে এক্স বার, এক্স মাইনাস এক্স বার, এটাকে স্কোয়ার করার পরে এফ দিয়ে গুণ করতে হবে। এফ দিয়ে গুণ করার ফলে তারপরে যে সমষ্টি হবে সেটাকে নাম্বার অফ আইটেমস বা উপাত্ত বা এন, নাম্বার অফ এন দ্বারা ভাগ করে সেটা স্কোয়ার রুট করলেই আমাদের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে। এই আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি পরবর্তী ক্লাসে এই ব্যাপারে আরেকটু বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করা সম্ভব। তোমাদের বইপত্র সাহায্য সহযোগিতা, তোমরা যে সমস্ত বইপত্র আমি এর আগেও রেফারেন্স হিসাবে ব্যবহার করেছি, সে সমস্ত বইপত্রগুলিতে রয়েছে। এছাড়াও আরো কিছু 2-1টা বইয়ের রেফারেন্স হিসাবে তোমরা ব্যবহার করতে পারো, এটা আমাদের কাছে আছে। সেক্ষেত্রে আমরা একটু যদি তোমাদেরকে দেখাতে চাই, তাহলে আমরা দেখাবো। এখানে দেখো রেফারেন্স হিসাবে এই বইগুলি তোমরা নিতে পারো। ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, এস.পি. গুপ্তা। 2 নম্বর স্ট্যাটিস্টিক্স ফর ম্যানেজমেন্ট, রিচার্ড আই. এভিন ডেভিস অ্যান্ড এস. রুবিন। বায়োস্ট্যাটিস্টিক্স, এ ফাউন্ডেশন ফর অ্যানালাইসিস ইন দ্য হেলথ সায়েন্স। এগুলি সাহায্য সহযোগিতা নিলে তোমরা দেখতে পাবা। এছাড়া বাংলাদেশের যে সমস্ত বইগুলি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল, বাংলাদেশের প্রকাশকরা বের করেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের সিলেবাসে
রেফারেন্স হিসেবে ব্যবহার করা আছে, সেই বইগুলো তোমরা ব্যবহার করতে পারো। সেই বইগুলো তোমাদেরকে আসলে এই ক্লাস এর মাধ্যমে তোমাদেরকে আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা, ম্যাথমেটিক্যাল যে বিষয়টি সেটা দেখানো। আসলে যেহেতু তোমাদের সামনাসামনি ফিডব্যাক নেওয়া সম্ভব হচ্ছে না, ফিডব্যাক দিলে তোমাদের সঙ্গে হয়তো জিনিসটা ইন্টারাকশন ভালো হতো। তো আশা করি তারপরেও আমার আলোচনা শুনে এবং সে বিষয়ে তোমরা যদি নিজে বইয়ে দেখে অনুশীলন করো, তাহলে এটা তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। তো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি আজকের মতো। পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আমার সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এই কামনায়। ধন্যবাদ সবাইকে।